ডক্টর মোহাম্মদ ইউনূস যদি সত্যি সত্যি এই গুঞ্জন যদি সত্য হয় যে তিনি যে কোনো মূল্যে পদত্যাগ করে চলে যাবেন, বিদায় নেবেন, এই শব্দ চয়নটা আপনার আমার জন্য, বাংলাদেশের ভাগ্যাকাশের জন্য মেঘাচ্ছন্ন ছাড়া আর কিছুই নয়। ডক্টর মোহাম্মদ ইউনূস ছাড়া এই মুহূর্তে বাংলাদেশের আগামী নির্বাচন পর্যন্ত আর কাউকে আমরা দেখতে চাই না। ইউনূস ছাড়া আপনার এই দেশে এই মুহূর্তে নিয়ন্ত্রণ কেউ করতে পারবে না। বাংলাদেশে যে কোনো সময় একটি ইসলামী বিপ্লবী সরকার গঠন হচ্ছে। ইসলামী বিপ্লবী সরকারের কাছে ক্ষমতা দিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার বিদেশে চলে যেতে চাচ্ছেন, কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে এই ইসলামী বিপ্লবী সরকারটি না চেয়ে ওনাকে সর্বোচ্চ সম্মান দিয়ে রাষ্ট্রপতির দায়িত্ব নেওয়ার কথা বলছেন। এরা দুর্বৃত্তায়িত, এরা অযোগ্য, এরা অপদার্থ, এরা দেশ বিরোধী, এরা বিভিন্ন দেশের এজেন্ট। এরা সম্মানী মানুষকে, ভালো মানুষকে কখনো রাজনীতিতে আসতে দেয় নাই, কখনো দেশ পরিচালনার সুযোগ দেয় নাই। আপনি ধরা পড়ে গেছেন যে আপনি আওয়ামী দোসর, আপনি ধরা পড়ে গেছেন আপনি ভারতীয় দোসর, আপনি ধরা পড়ে গেছেন আপনি ভারতের হয়ে কাজ করছেন, আপনি ধরা পড়ে গেছেন আপনি অযোগ্য অথর্ব। এই রাজনৈতিক দুর্বৃত্তরা আবারও ভারত আওয়ামী লীগ মিলে দেশটাকে গ্রাস করতে যাচ্ছে, আবার ভারতের পেটেই বাংলাদেশ যাচ্ছে। আশ্চর্যজনক হলে সত্য, এই ঘটনাই বাংলাদেশে করতে যাচ্ছে। বহু আগেই তাকে গ্রেফতার করে শাস্তি দেওয়া উচিত ছিল, তাকে ক্ষমতাচ্যুত করে তার বিচার করে, মানুষ হত্যার বিচার করে তাকে তার সঠিক জায়গায় পাঠানো উচিত ছিল। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, তার কি কথা বলার অধিকার আছে? জিতেও হেরে গেলেন বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক। ইঞ্জিনিয়ার ইশরাকের পলিটিক্যাল কেরিয়ার তার দল বিএনপি শেষ করে দিচ্ছে। ইঞ্জিনিয়ার ইশরাকের রাজনৈতিক ক্যারিয়ারে একটা কালিমা লেপন হচ্ছে। ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশের জন্য কেমন চরম এক সুখবর নিয়ে হাজির হয়েছে গণমাধ্যমে। আপনারা যেন ইতিমধ্যে ভিডিওর অংশ বেশি থেকে বুঝে গেছেন কোন দিকে ইঙ্গিত করবে আজকের এই ভিডিওটি। আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, নতুন একটা ভিডিওতে জানাচ্ছি আপনাদের স্বাগত। আমি মাত্র পাওয়া তাজা এবং গরম খবর। দর্শক বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি বেশি কথা বলবো না, সরাসরি আপনাদের বিস্তারিত ভিডিওতে নিয়ে যাবো। তার আগে রিকোয়েস্ট করবো, যারা এরকম ভিডিও দেখতে পছন্দ করেন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। ইতিমধ্যে সাবস্ক্রাইব করে দিয়েছেন, তাদের জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। চলুন এই ভিডিওতে লাইক করে দিয়ে আমরা বিস্তারিত ভিডিওগুলো মোবাইলের স্ক্রিন থেকে ধারাবাহিকভাবে একের পর এক দেখে আসি। আসলে অবাগা জাতি, লেডিস এন্ড জেন্টলম্যান, ডক্টর মোহাম্মদ ইউনূস চলে যেতে পারেন যে কোনো সময়। কেন চলে যেতে পারেন? কারণ উনি বিরক্ত, চরম বিরক্ত এবং মানহানির চরম পর্যায়ে পৌঁছতেন বলে উনি মনে করেন। উনি মনে করেন তার বিষয়ে মিথ্যা রাজনৈতিক প্রপাগান্ডা, সরকার বিষয়ে নানান সিদ্ধান্তে বাধা দেওয়া, দেশের পক্ষে কাজ করতে প্রচন্ড বাধার সম্মুখীন হচ্ছেন দুর্বৃত্তায়িত এবং রাজনৈতিক ব্যবস্থা এবং এই দুর্বৃত্তায়িত রাজনীতিবিদদের কাছ থেকে। নামে বেনামে দল, শত শত দল করে, যে যার ইচ্ছা সেই, যা বুঝে না, যা কখনো জানে না কখনো, সেই বিষয়ে সরকারের প্রচন্ড দেশের পক্ষের সিদ্ধান্তের বিষয়ে বিরোধিতা করে তাদেরকে অপমানজনক, কোন কোন ক্ষেত্রে কেউ ভিডিও বানিয়ে ফেলছেন রীতিমতো মোহাম্মদ ইউনূস রীতিমতো লুটপাটে নাকি আপনার জড়িত। এই ধরনের সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট থেকে শুরু করে বর্তমানে রাজনীতিবিদদের এই চরম প্রপাগান্ডায় বিরক্ত ডক্টর মোহাম্মদ ইউনূস চলে যেতে পারেন। আমি মনে করি স্যার আপনার চলে যাওয়া উচিত। যদি ডিসেম্বরে নির্বাচন আপনাকে করতেই হয়, আমি আবার বলছি নির্বাচন হওয়া উচিত, তবে সেই নির্বাচন নয় যে নির্বাচনে আরো একটা দুর্বৃত্তায়িত শ্রেণী বা দুর্নীতিগ্রস্ত রাজনৈতিক ব্যবস্থাকে ক্ষমতায় দিয়ে 53 বছরের গোলামীর জিনজির আবারও 50 বছরের জন্য পাকাপোক্ত করা। আমরা সেই নির্বাচন চাই না। যদি প্রয়োজনীয় সংস্কার আপনি না করতে পারেন স্যার, আপনার চলে যাওয়া উচিত। আমরা মনে করি ইজ্জত নিয়ে চলে যাওয়া উচিত, কারণ 53 বছরে বাংলাদেশ কাউকে জন্ম দিতে পারেনি যে বিশ্বের দরবারে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে পারে। আপনার মা বাবা আপনাকে দিয়েছিল, আপনি এখানে এসেছিলেন, দেশকে সার্ভ করার উদ্দেশ্যে আপনি এসেছিলেন, কিন্তু যেভাবে মানহানিকর এবং চরম বিরক্তিকর মিথ্যা তথ্য এবং রাজনৈতিক প্রপাগান্ডা চলছে আপনার বিরুদ্ধে স্যার, আমি মনে করি আপনার ইজ্জত নিয়ে চলে যাওয়া উচিত। আপনার ইজ্জতের দাম $1 ট্রিলিয়ন। সো বি কেয়ারফুল। আপনাকে কিন্তু এরা ছাড়বে না, এরা দুর্বৃত্তায়িত, এরা অযোগ্য, এরা অপদার্থ, এরা দেশ বিরোধী, এরা বিভিন্ন দেশের এজেন্ট। এরা সম্মানী মানুষকে, ভালো মানুষকে কখনো রাজনীতিতে আসতে দেয় নাই, কখনো দেশ পরিচালনার সুযোগ দেয় নাই। এরা এই সিন্ডিকেট, রাজনৈতিক সিন্ডিকেট এবং এস্টাবলিশমেন্ট এমন ভাবে ধরে রেখেছে, তারা তাদের মতো করে দেশটাকে 53 বছরে একটা প্রতিষ্ঠান দাঁড় করতে দেয় নাই বাংলাদেশের মানুষের জন্য। সেই দুর্বৃত্ত শ্রেণী আবারও যে কোন শ্রেণী, আমি সবাই টোটাল ব্যবস্থাকেই বলছি, তারা ক্ষমতা নিতে চায়। যে কোন যারা সবাই, আমি সবার কথা বলছি, আমি কোনো পার্টিকুলার দলের কথাই বলছি না। তারা এই বাংলাদেশের মানুষের একটা অফুরন্ত সুযোগ ছিল আরো 50 বছর 100 বছর কিভাবে বাংলাদেশ পরিচালিত হবে সেই জন্য মানুষকে দিয়ে পরিচালনা করা। আমি দেখেছি মিথ্যাচার কাকে বলে স্যার প্রতিদিন। আমি দেখেছি এক একজন উপদেষ্টার মিথ্যাচার, পাসপোর্ট নিয়ে মিথ্যাচার, পাসপোর্ট থাকলে নাকি দেশ বিরোধী হয়ে যায়। অথচ ঘুম থেকে উঠে এই রাজনীতিবিদরাই স্বপ্ন দেখে কোন বিদেশের ভালো স্কুলে তার সন্তানকে পড়াবে, কোথায় কোন বিদেশে সে পাঠাবে। তারা সারা পৃথিবীতে, আপনার জাপান সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে, তারা বিদেশে লেখাপড়া করার জন্য মানুষ পাঠিয়েছিল, যেন সেরা লেখাপড়া করে আমেরিকা বা ব্রিটেনের মতো দেশে গিয়ে তার দেশকে সার্ভ করতে পারে। সৌদি আরব, সারা মধ্যপ্রাচ্যের মানুষ, মানে সরকার তাদের সন্তানদেরকে পয়সা দিয়ে স্পন্সর করে বিদেশে পাঠায় লেখাপড়া করার জন্য আবার দেশকে সার্ভ করতে পারে। সারা পৃথিবীতে আমেরিকা বিদেশি নাগরিকদেরকে ট্যালেন্ট মনে করে স্কিম চালু করেছে, আপনার যেখানে করলে আপনি
গিয়ে আমেরিকাতে সার্ভ করবেন, তারা চায় ট্যালেন্টেড মানুষ। আর আমাদের দেশে আমরা নাকি বিদেশি পাসপোর্ট থাকলে নাকি আপনার মারা পারা যাবে না। সংবিধানে যদি লেখাই থাকে, কিসের সংবিধান? যে সংবিধান বাংলাদেশের মানুষের উন্নয়নের গ্যারান্টি দিতে পারে না, নিরাপত্তা দিতে পারে না, যে সংবিধান একটা দেশকে আরেকটা দেশের খরচ রাজ্য বানায়, সেই সংবিধান একজন ব্যক্তি, একজন মানসিক বেকারগ্রস্ত মহিলা প্রত্যেকটা ক্ষেত্রে আপনার চূর্ণ বিচ্ছন্ন করে সংবিধানকে সেট করেছে তার নিজের পারপাসে। সেই সংবিধান নিয়ে এখন এদের মাথা ব্যথা, অথচ এই সংবিধানের বিরুদ্ধে কথা বলেছে এরা বিগত 16 বছর। এই হলো রাজনৈতিক মূর্খতা এবং দুর্বৃত্তায়ন এবং ডাবল স্ট্যান্ডার্ড বা হিপোক্রেসি। স্যার, আমি আপনাকে বলবো, আপনি যদি মনে করেন আপনি আপনার কাজ করতে পারবেন না, বাট নির্বাচন করে ক্ষমতা তুলে দিতে চান, আপনি কোনো কাজ না হয়, কোনো রিফর্মস না হয়, আপনার নির্বাচনিক ব্যবস্থায়, প্রার্থীর যোগ্যতার ব্যবস্থায়, নির্বাচন কমিশন সংস্কারে, বিচার বিভাগের সংস্কারে, বিচারের আপনার এই ফেসিবাদের বিচারের জন্য যদি আপনি করতে না পারেন, আমি মনে হয় আমার অনুরোধ থাকবে আপনি এগুলো না করে ক্ষমতা তুলে দেওয়ার, আপনি কিন্তু দেশ বিরোধী কাজ করবেন স্যার। এজন্য আমি মনে করি আপনি যদি পারেন না, চলে যান, দেখি এরা রাষ্ট্র কিভাবে পরিচালনা করে। আমরা আসি, সারা বিদেশিরা দেখতেছে, আমেরিকা দেখতেছে, ইউনাইটেড নেশনস দেখতেছে, আমরা দেখবো কোথায় গিয়ে কিভাবে তারা কাজ করে দেশকে নিয়ে। আমরা এই দুর্বৃত্তায়িত শ্রেণী যারা দেশটাকে লুটপাট এবং দুর্বৃত্তায়িত ব্যবস্থার মাধ্যমে কুক্ষিগত করে রেখেছে 53 বছর, আমরা দেখি এরা রাষ্ট্র কিভাবে পরিচালনা করে। আপনি চলে যান, আপনি যদি না পারেন আপনি চলে যাবেন। আমি আপনাকে অনুরোধ করবো, আপনার ইজ্জতের দাম কিন্তু এখনো বাংলাদেশের মানুষ মনে রাখে। সুতরাং আপনার ইজ্জত যদি আপনি চূড়ান্তভাবে এরা আপনাকে বেইজ্জতি না করে এরা ছাড়বে না, মনে রাখবেন এরা অযোগ্য, অপদার্থ, দেশ বিরোধী, বিভিন্ন দেশের এজেন্ট, এরা আপনার সম্মান কখনোই বুঝবে না। ডক্টর মোহাম্মদ ইউনূস যদি সত্যি সত্যি এই গুঞ্জন যদি সত্য হয় যে তিনি যে কোনো মূল্যে পদত্যাগ করে চলে যাবেন, বিদায় নেবেন, এই শব্দ চয়নটা আপনার আমার জন্য, বাংলাদেশের ভাগ্যাকাশের জন্য মেঘাচ্ছন্ন ছাড়া আর কিছুই নয়। ডক্টর মোহাম্মদ ইউনূস ছাড়া এই মুহূর্তে বাংলাদেশের আগামী নির্বাচন পর্যন্ত আর কাউকে আমরা দেখতে চাই না। ইউনূস ছাড়া আপনার এই দেশে এই মুহূর্তে নিয়ন্ত্রণ কেউ করতে পারবে না। আসুন আপনারা সিনিয়র রাজনীতিবিদরা তার সাথে সাক্ষাৎ করুন, দেখা করুন, তাকে অভয় সৃষ্টি করুন, তাকে শক্তিশালী করুন, তাকে বলুন যে আমরা সবাই মিলে আপনার সাথে আছি। বিএনপি এগিয়ে যান, জামাত ইসলাম এগিয়ে যান, পীর সাহেব চরমনাই এগিয়ে যান, হেফাজতে ইসলাম এগিয়ে যান, অন্যান্য রাজনৈতিক দলগুলো তার কাছে গিয়ে বলুন যে আপনাকে ভয় করার কোনো কারণ নেই, আমরা আপনার সাথে আছি। শুনুন, অতিরিক্ত চিপতে চিপতে তিতা হয়ে গেলে তখন আর সেখান থেকে ভালো কিছু ফিডব্যাক আশা করা যায় না। অতএব প্রিয় দেশবাসী, আমরা চাই ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব থাকুক, নির্বাচনের দিকে তিনি নিয়ে যাক, এবং তার এই পদত্যাগ কিংবা এই ধরনের গুঞ্জন যেটা উঠেছে এটা গুঞ্জনের মধ্যেই থাকুক, এটা কোনো অবস্থায় বাস্তবায়িত না হোক, সেই প্রত্যাশাই আজকের আমার থাকবে। ডক্টর মোহাম্মদ ইউনূসের পদত্যাগের গুঞ্জন চলছে, যা জাতির জন্য সর্বনাশ ডেকে নিয়ে আসবে। এখনই যদি আমরা সবাই মিলে সাবধান হতে না পারি, ঐক্যবদ্ধ না হতে পারি, তাহলে ডক্টর মোহাম্মদ ইউনূস যদি পদত্যাগ করে, তাহলে এই বাংলাদেশের বর্তমান পরিস্থিতি যেভাবে চলছে সেটা আর সামনের দিকে আগাবে না, বরং আওয়ামী লীগকেই বাংলাদেশে এক প্রকার পুনর্বাসন করার গভীরতম ষড়যন্ত্রের ফাঁদে পাড়া দিবেন। বাংলাদেশের মানুষ, আমরা যে 5ই আগস্ট জুলাই বিপ্লবের মাধ্যমে নতুন করে যে বাংলাদেশ স্বপ্ন নিয়ে এগিয়ে যাচ্ছে, সেই বাংলাদেশকে বিভিন্নভাবে বাধাগ্রস্ত করার জন্য দেশি বিদেশি ষড়যন্ত্র চলমান রয়েছে। আপনারা জানেন, দেশি বিদেশি ষড়যন্ত্রের মূল জায়গাটাই হচ্ছে অনৈক্য তৈরি করে দাও, ওদের ভিতরে বিভেদ সৃষ্টি করে দাও, বিভাজনের রাজনীতি তৈরি করে দাও, অটোমেটিক আওয়ামী লীগ পুনর্বাসন হবে কিংবা বিদেশিদের এজেন্ডা বাস্তবায়ন করা সহজ হবে। আপনারা জানেন, গত প্রায় 9 মাস পর্যন্ত ভালো মন্দের মধ্যে যেভাবেই পরিচালিত হোক, ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব ক্ষমতায় ছিলেন বিধায় আমরা নির্দ্বিধায় বিশ্বের বিভিন্ন জায়গায় বাংলাদেশকে এখন পর্যন্ত রক্ষা করতে পেরেছি। বিভিন্ন জায়গায় ষড়যন্ত্র চলমান থাকা সত্ত্বেও ডক্টর মোহাম্মদ ইউনূসের যে বিশালতা, তার যে জাতীয় পরিচিতি, আন্তর্জাতিক পরিচিতি, এই পরিচিতি আমাদের দেশকে এই মুহূর্তে ফেসিবাদের হাত থেকে রক্ষার পরে আরেকটি ধাক্কা লাগার পরে নতুন করে রক্ষা করেছে। আমি ভাবছিলাম মাঝে মাঝে যে ডক্টর মোহাম্মদ ইউনূস আমাদের এই সকল অসঙ্গতি দেখে, হিংসা বিদ্বেষ দেখে ওনার মতো ভদ্রলোক কখন না জানি কাগজপত্র ছেড়ে দিয়ে উনি ওনার জায়গায় চলে যান যে বাপুরে আমার এই সব কাজ লাগবে না। আমি ওনাকে ব্যক্তিগতভাবে চিনি, দেখেছি, সরাসরি কথা হয়েছে, মিট করেছি মালয়েশিয়ায়। উনি যখন প্রধান উপদেষ্টা হননি তখন আমার সাথে সাক্ষাৎ হয়ে আমি ব্যক্তিগতভাবে তাকে ক্রেশ দিয়েছি, ফুল দিয়েছি। তার হৃদয়টা নরম, তিনি একজন সজ্জন ভদ্র মানুষ। তিনি চান না আপনাদের এই সকল কথা সরাসরি শুনতে, দেখতে, প্র্যাকটিস করতে। তিনি চান এই সকল রাজনীতির ঊর্ধ্বে উঠে দেশটাকে একটু সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। ভাবতে পারেন, আজকে যদি উপদেষ্টা পরিষদ ভেঙে চুরে চুরমার হয়ে যায়, এই উপদেষ্টা পরিষদের প্রধান উপদেষ্টা যদি বিদায় নিয়ে কোনো অবস্থায় যে কোনো মূল্যে রাগ করে, অভিমান করে কিংবা আমাদের এই সকল ঝইঝামেলার কারণে তিনি বিদায় নিয়ে যান, তাহলে এই দেশের আগামী 6 মাস কি ঘটতে পারে ভাবতে পারেন? 6 মাস তো পরের কথা, আগামী 3 মাসের মধ্যে কি ঘটতে পারে ভাবতে পারেন? অতএব সাবধান হয়ে যেতে হবে, সাবধান হয়ে যেতে হবে। রাজনৈতিক শিষ্টাচারের মধ্যে থেকে একে অপরের বন্ধু হিসাবে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে। আমি তো বারবার বলি, জনগণের কাছে ছেড়ে দেন। নির্বাচনে কে জয়যুক্ত হবে, বিএনপি হবে না জামাত হবে না চরমনাই হবে না অন্য দল হবে, সেটা জনগণ সিদ্ধান্ত নেবে। কিন্তু জনগণের সিদ্ধান্তের আগেই আমরা যদি একে অপরের পিছনে আওয়ামী লীগের মতো লেগে যাই, আওয়ামী লীগ যে ভাষায় জামাতকে গালি দিয়েছে, আওয়ামী লীগ যে ভাষায় বিএনপিকে গালি দিয়েছে, আওয়ামী লীগ যে ভাষায় অন্যদের উপর অত্যাচার করেছে, একই ভাষা যদি আমরা একে অপরের প্রতি ব্যবহার করি, তাহলে বাংলাদেশের পরিস্থিতি ঘোলাটে হতে সময় লাগবে না। আমি বারবার বলেছি, আমাদের বিভিন্ন দলের মধ্যে পার্শ্ববর্তী দেশ তাদের এজেন্ট ঢুকিয়ে দিয়েছে, ঢুকিয়ে দিয়ে তারপরে বিভিন্ন টকশোতে আলোচনায় অনৈক্যের বীজ তৈরি করা শুরু করেছে। বিএনপির অনেক সিনিয়র নেতাদের 5ই আগস্টের পরে বক্তব্য আপনারা দেখেছেন, যারা আমি প্রতিবাদ করেছি,
আমি প্রত্যেকটি দলের অসঙ্গতি নিয়ে আমি প্রতিবাদ করেছি। যারা আলেমদের বিরুদ্ধে বলেছে, তাফসীর মাহফিলের বিরুদ্ধে বলেছে, এরপরে ইসলামী রাজনৈতিক দলগুলোর বিরুদ্ধে বলেছে, আমি প্রত্যেকের প্রতিবাদ করেছি। কারণ আমি জানি এই শব্দ চয়নগুলো দিয়ে অনৈক্য হচ্ছে, দেশের মধ্যে নতুন করে বিভাজনের রাজনীতি শুরু হচ্ছে, যেটা কোনো অবস্থায় কাম্য নয়। প্রিয় সহযোদ্ধা ভাইরা, আজকের এনসিপিও বুঝতে সক্ষম হচ্ছে, ছাত্র জনতাও বুঝতে সক্ষম হচ্ছে। আমি ছাত্র জনতার প্রতি আহ্বান জানাবো, অহংকারের চ্যাটাং চ্যাটাং ভাবটা আপনাদের আমাদের সবার কমিয়ে ফেলতে হবে। আপনি ভাবছেন যে আপনি অনেক কিছু, কিন্তু অনেক কিছু কিনা সেটা এককভাবে যখন কোনো একটি সভা সমাবেশের ডাক দিয়ে 50-100 জন মানুষ পান নাই, তখনই বোঝা উচিত। রাজনীতি অনেক লম্বা সময়। আমি আপনাদেরকে ছোট করে দেখতে চাই না। আপনাদের যে উর্বরতা ছিল, বিজয় ছিল, সে বিজয়টা ছিল নীতির কারণে, আদর্শের কারণে। এই নীতিহীন কার্যক্রমের মধ্যে প্রবেশ করার সাথে সাথেই আপনারা কিন্তু জনগণের কাছে এখন নতুন করে সমালোচনার পাত্রে রূপান্তরিত হচ্ছেন। ঠিক তেমনি ভাবে বাংলাদেশের বিএনপি বলেন, জামাত বলেন, হেফাজত বলেন, আপনাদের প্রত্যেকের প্রতি অনুরোধ থাকবে, এখন এই বাংলাদেশে অনৈক্য সৃষ্টি করে বাংলাদেশের মানুষকে বিভাজনের রাজনীতিতে ঠেলে দেয়া ঠিক হবে না। বাংলাদেশে আইন যার মতো তার মতো ব্যবহার করা ঠিক হবে না। আমাদের উচিত এই সরকারকে সহযোগিতা করা এবং এই সরকারের ডক্টর মোহাম্মদ ইউনূসকে বিশেষ করে যে কোনো মূল্যে ধরে রেখে আগামী রাজনীতিতে টিকিয়ে রাখা। আপনি বলতে চান সেনাপ্রধানের উপরে, সেনাবাহিনীর উপরে এত রাগ কেন? সেনাবাহিনীর উপরে দেশের জনগণের কোনো রাগ নাই, সব রাগ আপনার উপরে। আপনি নিজে মিয়া খাইতেও জানেন না, কেমনে খাবেন? আপনি খেতে জানেন না ওয়াকারুজ্জামান, আপনি খেতে জানেন না। আপনি আপনার পজিশনটাকে আপহোল্ড করে কেমনে ইজ্জত পেতে হয় এটাও আপনি জানেন না। আপনার প্ল্যানিং অত্যন্ত কাঁচা। আপনি ধরা পড়ে গেছেন যে আপনি আওয়ামী দোসর, আপনি ধরা পড়ে গেছেন আপনি ভারতীয় দোসর, আপনি ধরা পড়ে গেছেন আপনি ভারতের হয়ে কাজ করছেন, আপনি ধরা পড়ে গেছেন আপনি অযোগ্য অথর্ব। আপনাকে আমি আজ থেকে কয়েক মাস আগে বলেছিলাম, জেনারেল ওয়াকার এক কাজ করেন, দেশের সংবিধান বন্ধ করে জরুরি অবস্থা ঘোষণা করে ডক্টর মোহাম্মদ ইউনূসকে রাষ্ট্রপতি বানিয়ে দেন। আপনি পাশে সিপাহসালার হয়ে বুক উঁচা কইরা দাঁড়ায় যান, দেশ বাঁচবে, দেশের অস্তিত্ব বাঁচবে। আমরা ডক্টর ইউনূসকে বলতাম আপনাকে 2 বছর 3 বছর পরে আরো 3 বছরের এক্সটেনশন দিতে। আপনি সেই রাস্তাগুলো বন্ধ করছেন। আপনি চিটাগংয়ের হারামখোর বদির ডুপ্লিকেট সালাউদ্দিন আহমেদ রয়ের দালাল তাকে এনেছেন। সালাউদ্দিন ডক্টর ইউনূসের দিকে তাকাইয়া এই ভাষণ দেয়, অথচ এই সালাউদ্দিনকে কেউ যদি বলে যে তুমি ওয়াকারের বিরুদ্ধে কথা বলো, সালাউদ্দিন আপনার বিপক্ষে কথা বলে না। গোরখুদক আব্বাস আপনার বিপক্ষে কথা বলে না। মির্জা ফাক আপনার বিরুদ্ধে কথা বলে না। ফজা আপনার বিরুদ্ধে কথা বলে না। কেউ আপনার বিরুদ্ধে কথা বলে না, একটা কারণে, কারণ আপনার হাতে বন্দুক আছে, আপনার কাছে ভারতীয় সাপোর্ট আছে, আপনি হাসিনার আত্মীয়, আপনি আবার ক্ষমতায় চলে এসে তাদেরকে গুম করে দিতে পারেন। আয়নাঘর আপনার সামনেই তৈরি হয়েছে, আয়নাঘর আপনার দ্বারাই পরিচালিত হয়েছে, আপনার দ্বারাই উপর থেকে গুলি করে, হেলিকপ্টার থেকে গুলি করে জনগণ মেরেছেন। তো আপনার ভয়ে তারা কেউ কথা বলে না। কিন্তু ডক্টর ইউনূস তো কেউ গুলি করে না। আপনারা বানাইছেন ইউনূস নাকি রাশান মাইয়া বিয়া করার সময় উনি নাকি খ্রিস্টান। এই বিএনপি কুত্তার বাচ্চাদের কথাবার্তা শুনলে আমি কাঁদবো না হাসবো। একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে এসেছি। বাংলাদেশে যে কোনো সময় একটি ইসলামী বিপ্লবী সরকার গঠন হচ্ছে। ইসলামী বিপ্লবী সরকারের কাছে ক্ষমতা দিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার বিদেশে চলে যেতে চাচ্ছেন, কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে এই ইসলামী বিপ্লবী সরকারটি না চেয়ে ওনাকে সর্বোচ্চ সম্মান দিয়ে রাষ্ট্রপতির দায়িত্ব নেওয়ার কথা বলছেন। এরই মাঝে এই সংবাদটি নিয়ে আভ্যন্তরীণভাবে আলোচনা শুরু হয়ে গিয়েছে। জানা গিয়েছে জামাতের আমির ডক্টর শফিকুর রহমানকে এই ইসলামী বিপ্লবী সরকারের প্রধান উপদেষ্টা করে ডক্টর মোহাম্মদ ইউনূসকে রাষ্ট্রপতি রেখে চরমোনাই থেকে একজন এবং মামুনুল হক এবং হাসনাত আবদুল্লাহ আসবে এনসিপি থেকে, আর হাতে গোনা কয়েকজন থাকবে এনসিপির, এবং বিএনপি থেকে ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের বড় ছেলের মাধ্যমে 10 জনের মতন সিনিয়র বিএনপি থেকে থাকবে। এই অন্তর্বর্তীকালীন সরকার নয়, এটা সংবিধানকে বিলুপ্ত ঘোষণা করবে 10 বছরের জন্য, আর ইসলামী বিপ্লবী সরকার হিসাবে এই সরকারটি আসবে। এবং তার সাথে সাথেই গ্রেফতার করা হবে রাষ্ট্রপতি চুপুকে, গ্রেফতার করা হবে সেনাপ্রধানকে, হোম অ্যারেস্ট করে সেনাপ্রধানকে, এখানে দেশপ্রেমী একজন সিনিয়রকে সেনাপ্রধান ঘোষণা দেওয়া হবে। এই বিপ্লবী সরকারটি খুব স্বল্প সময়ের ভিতরেই বাংলাদেশে হতে পারে। শুধুমাত্র বাংলাদেশের
এই বিপ্লবী যারা জুলাই বিপ্লবীদেরকে বাঁচানোর জন্য এই বিপ্লবী সরকারের আর কোনো বিকল্প পথ নাই বলে জানা গিয়েছে এখানে বিএনপির ভারতপন্থীরা বাদ পড়ছেন এবং ভারতপন্থীদের মধ্যে অনেকেই বিপ্লবী সরকারের কাছে গ্রেফতার হবেন। তারেক রহমান লন্ডনেই থাকবেন এবং বাংলাদেশে তারেক রহমানের ফেরত যাওয়ার আর কোনো সুযোগ থাকবে না, কারণ বিপ্লবী সরকারের ভিতরে কোনো সংবিধান থাকবে না, কোনো নির্বাচন থাকবে না আগামী 10 বছর, এবং তারা শপথ নেবেন বাংলাদেশের প্রধান বিচারপতির কাছে শপথ নিয়ে 300-র মতো সদস্য নিয়ে পার্লামেন্ট গঠন করবেন, যেই পার্লামেন্টের কোনো মেয়াদকাল থাকবে না, যে এই পার্লামেন্ট এতদিন পরে তারা মিনিমাম 10 বছর কন্টিনিউ বাংলাদেশকে রিফর্ম করে বাংলাদেশে ইসলামী শরিয়া এবং আধুনিক আইন একত্রিত করে দেশের মানুষের ম্যান্ডেটের সাথে মিলিয়ে সংবিধান বানাবেন 10 বছর সময় নিয়ে। তারপরে 10 বছর পরে গিয়ে সংবিধানের আলোকে রাষ্ট্র পরিচালনা হবে। এরই মাঝে এই 10 বছরের ভিতরে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে আজীবনের জন্য তারা রাষ্ট্রপতি ঘোষণা করবেন, যতদিন পর্যন্ত উনার ইচ্ছা এই রাষ্ট্রপতি হিসাবে থাকবেন। যখন উনি বার্ধক্যজনিত কারণে ছেড়ে দিতে চাবেন, তখন বিপ্লবী সরকারি সিদ্ধান্ত নিবে পরবর্তী রাষ্ট্রপতি কে হবেন, এবং শুরুতেই জামাতের আমির শীর্ষ নেতাদের পরামর্শে উনি হবেন প্রধান উপদেষ্টা। পরবর্তীতে প্রয়োজনে বিপ্লবী সরকাররা উনি যদি এই দায়িত্ব কন্টিনিউ করতে না চান, তাহলে পরবর্তীতে তারা সিদ্ধান্ত নেবে সিনিয়রিটি দেখে জামাত থেকেই থাকবে বিপ্লবী সরকারের প্রধান উপদেষ্টা। বাকি উপদেষ্টাগুলা থাকবে দেশপ্রেমী, ইসলামী এবং ইসলামিক স্কলার ওয়াজিনদের মধ্য থেকে শোনা যাচ্ছে আজহারি, মিজানুর রহমান আজহারির নাম আছে এখানে যে ধর্ম উপদেষ্টা আছেন বর্তমানে বাংলাদেশে, তিনিও এই বিপ্লবী সরকারের সাথে অংশগ্রহণ করবেন। আরো 2-1 জন উপদেষ্টা এই বিপ্লবী সরকারের সাথে থাকার সম্ভাবনা আছে। আর যারা নাকি ভারত প্রেম এবং ভারতের চোখে চোখ রেখে কথা বলতে পারছেন না, তারা সবাই এই সরকার থেকে, বর্তমান সরকার থেকে পদত্যাগ করবেন এক যুগে, এবং ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার পদত্যাগ করার পরে উনাকে সম্মানের সাথে শপথ পড়াবেন রাষ্ট্রপতি হিসাবে প্রধান বিচারপতি। প্রিয় দর্শক, এই গুরুত্বপূর্ণ তথ্যটি এসেছে বেশ কিছু গুরুত্বপূর্ণ জায়গা থেকে। এরই মধ্যে সেনাবাহিনী থেকে কয়েকজন সিনিয়রের নাম এসেছে যারা অবসরপ্রাপ্ত, তারাও এই বিপ্লবী সরকারের মন্ত্রী পরিষদে থাকবে। জানা গেছে আনুমানিক 40 থেকে 50 জনের একটি ক্যাবিনেট হবে এবং 300 জনের পার্লামেন্ট গঠন হবে। এই বিপ্লবী সরকারের পার্লামেন্টের কোনো ভোটের দরকার হবে না। জুলাই বিপ্লবকে যারা লালন করেছে, এর মধ্যে নারী এবং পুরুষ যারা সামনের সারিতে যুদ্ধে অংশগ্রহণ করেছিল, তাদেরকে রেখে এই সরকারটি গঠন হচ্ছে। এবং জুলাই বিপ্লবে অনেকেই সাথে ছিলেন, শেষের দিকে এসে অনেকে একত্রিত হয়েছেন সুবিধা নেওয়ার জন্য, যারা একত্রিত হয়েছেন, এবং জুলাই বিপ্লবের পরে যারা বিভিন্নভাবে ক্রিমিনাল হিসাবে ক্রাইমের সাথে যুক্ত হয়ে গিয়েছেন, কোথাও ঘুষ লেনাদেনার সাথে যুক্ত হয়েছেন, কোথাও টেন্ডার পাওয়ার জন্য যুক্ত হয়েছেন, কোথাও আসন পাওয়ার জন্য ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরোধিতা করেছেন, অতি তাড়াতাড়ি নির্বাচনের কথা যারা জপেছেন, তারা সকলেই এই বিপ্লবী সরকার থেকে বাদ পড়বেন। কেউ কেউ গ্রেফতার হবেন এবং বাংলাদেশের সকল প্রকারের রাজনীতি 10 বছরের জন্য বিলোপ। প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস পদত্যাগ করতে পারেন, এরকম একটা আলাপ গুজবের আকারে ছড়িয়ে পড়ছিল সারাদিন সামাজিক মাধ্যমে। এটা একটা প্রাথমিক ভিত্তি ছিল, আমি এভাবে বলবো, মানব জমিনের একটা রিপোর্ট। এটাকে অনেকে নাকচ করছিলেন, কেউ এটাকে সঠিক বলে মনে করছিলেন, কিন্তু শেষ পর্যন্ত জনাব নাহিদ ইসলাম এনসিপির আহ্বায়ক ডক্টর ইউনূসের সাথে দেখা করেছেন এবং তিনি স্পষ্টভাবে জানিয়েছেন ডক্টর ইউনূস পদত্যাগ করার সম্ভাবনা আছে, তিনি এমন কিছু ভাবছেনও। বিস্তারিত কথা বলতে চাই, শুরুতেই একটা কথা বলে রাখা ভালো, মানে এটাকে আমরা কিভাবে দেখবো, এটা দুটোর বিষয়ের একটা, দুটোই খুব ভয়ঙ্কর। একটা হচ্ছে ডক্টর ইউনূস অতি চালাকি করছেন আইটা, অথবা তিনি যা করছেন এটা অত্যন্ত শিশুতোষ কাজ করছেন। দুটোর কোনোটাই ভালো না। কেন? এই আমার কাছে এই দুটো অপশনের বাইরে আর কিছু নাই, সেটা নিয়ে কথা বলতে চাই। তার আগে আমি জানি না আমার এই ভিডিও ডক্টর ইউনূসের কাছে পৌঁছবে কিনা, সেটা যদি পৌঁছে থাকে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি তার প্রতি আমার ব্যক্তিগত কোনো ক্ষোভের জায়গা নেই, আমি তাকে প্রধান উপদেষ্টা হিসেবে দেখছি, তার প্রতি যে শ্রদ্ধা ছিল সেটা আছে, থাকবে। এই সরকারকে আমি এখনো ওন করি, এখনো যা বলছি আমি আমার প্রধান উপদেষ্টাকে বলছি, আমি ওন করি এই সরকারকে, এখনো ওন করি। কিন্তু আস্তে আস্তে আমি আরো টাফ ক্রিটিক্যাল হয়ে উঠছি, কারণ এই সরকার যে পথে হাঁটা দিয়েছে এবং তার নেতৃত্বে থাকা ডক্টর ইউনূস, এটা আমাদের জাতির ভবিষ্যৎকে ধ্বংস করে ফেলবে। সো আমাদেরকে কথা বলতে হবে। দীর্ঘদিন থেকে তেমন কোনো সমালোচনাই করি না, ফর মান্থস আস্তে আস্তে করতে শুরু করেছি এবং অবশ্যই খুবই সফটভাবে চেষ্টা করেছি, কিন্তু এখন আসলে আমাদের কঠোর হওয়ার সময় সম্ভবত চলে এসছে। বিবিসি বাংলা একটা রিপোর্ট করেছে, সেখানেই জানাব নাহিদ ইসলাম কথা বলেছেন। তার আগে একটা কথা বলে রাখা জরুরি, নাহিদ ইসলাম দেখা করতে পারলেন এবং তাকে তিনি বললেন, এবং নাহিদ ইসলাম এসে বিবিসি বাংলার সাথে কথা বলেছেন, তার মানে ডক্টর ইউনূস চেয়েছেন এই কথাগুলো মাঠে যাক। খুব সোজা সাপটা কথা। না চাইলে জনাব নাহিদ ইসলাম একান্তে যে বৈঠক হবে, সে বৈঠকের খবর
জানানোর কোনো কারণ ছিল না। উনি জানিয়েছেন মানে ডক্টর ইউনূস তাকে ডেকে খবরটা মাঠে দিয়েছেন। এবং আবার জনাব নাহিদ ইসলাম, কারণ কেন এই দলটা কেন উনি একটা রাজনৈতিক দল করেন এখন নিয়োগকর্তা, সেই শিশুতোষ কথাটা আবারও এক সময় আবেগের বশে বলে ফেলেছেন, কিন্তু উনি যদি একই চক্রে ঘুরপাক খান এটা ভালো কিছু না। যাই হোক, আমি রিপোর্টটার প্রায় পুরো অংশ পড়বো, কারণ প্রতিটা জায়গায় এখানে খুবই গুরুত্বপূর্ণ ইনফরমেশন আছে, সেটার ভিত্তিতে কথা বলতে চাই। নাহিদ ইসলাম বিবিসি বাংলাকে বলছেন, দেশের চলমান পরিস্থিতি, স্যারের তো পদত্যাগের একটা খবর আমরা আজকে সকাল থেকে শুনেছি, তো ওই বিষয় নিয়ে আলোচনা করতে স্যারের সঙ্গে দেখা করতে গিয়েছিলাম এবং উনি এই ধরনের পরিস্থিতিতে কাজ নাও করতে পারেনি, আলাপ করেছেন কিভাবে, আমি এক্সাক্ট ভাষাটা নাহিদ ইসলামের বরাতে বলছি। বিবিসি বাংলাকে নাহিদ বলছেন, স্যার বলেছেন আমি যদি কাজ করতে না পারি, যে জায়গা থেকে তোমরা আমাকে আনছিলা একটা গণ অভ্যুত্থানের পর দেশের পরিবর্তন সংস্কার, কিন্তু যেই পরিস্থিতি যেভাবে আন্দোলন বা যেভাবে আমাকে জিম্মি করা হচ্ছে, আমি তো এভাবে কাজ করতে পারবো না। তো রাজনৈতিক দলগুলো তোমরা সবাই একটা জায়গায় কমন জায়গায় নাও পৌঁছাতে পারো, ইসলাম মানে নাহিদ ইসলাম বলছেন। প্রধান উপদেষ্টাকে পদত্যাগের মতো সিদ্ধান্ত না নিতে তিনি আহ্বান জানিয়েছেন, এটা বললেন। প্রধান উপদেষ্টাকে নাহিদ ইসলাম বলছেন, আমাদের গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা এবং জাতীয় নিরাপত্তা ও দেশের ভবিষ্যৎ সবকিছু মিলিয়ে উনি যাতে শক্ত থাকেন এবং সবগুলো দলকে নিয়ে যাতে ঐক্যের জায়গায় থাকেন, সবাই তার সাথে আশা করি কোঅপারেট করবেন। প্রধান উপদেষ্টা পদত্যাগের বিষয়টি বিবেচনা করছেন বলে জানাচ্ছেন জনাব নাহিদ ইসলাম। বিবিসি বাংলাকে তিনি বলেন, হ্যাঁ যদি কাজ করতে না পারেন থাকবেন থেকে কি লাভ। তারপর তিনি স্পষ্টভাবে বলছেন পদত্যাগের বিষয়ে ভাবছেন তিনি। উনি বলেছেন উনি এই বিষয়ে ভাবতেছেন, ওনার কাছে মনে হয়েছে পরিস্থিতি এরকম যে তিনি কাজ করতে পারবেন না। পদত্যাগের বিষয়ে তার মনোভাবের কথা হচ্ছে এরকম, এখন উনি যদি রাজনৈতিক দল তার পদত্যাগ চায়, ওই আস্থার জায়গায় আশ্বাসের জায়গা না পাইলে উনি থাকবেন কেন, এই হচ্ছে জনাব নাহিদ ইসলামের বক্তব্য। তিনি দেখা করার পর আবারও সেই পুরনো কথা, নাহিদ ইসলামকে ডাকছেন, তার সাথে কথা বলছেন নিয়োগকর্তাদের, তারাই নিয়োগকর্তা, খুবই খুবই অন্যায় পদক্ষেপ। উনি যদি এই কাজ করতেন, তাত্ত্বিকভাবে বলছি, সবচেয়ে সুন্দর হতে পারতো, তিনি এই মুহূর্তে সব দলকে রাখতে পারতেন, দেখে তার যদি ক্ষোভ অভিমান থেকে থাকে সবাইকে বলতে পারতেন। কিন্তু এখনো সেই নিয়োগকর্তার ঘুরপাক তিনি খাচ্ছেন, এবং এটা করে করে এই স্টুডেন্টদের উনি নষ্ট করেছেন। এসব বলে বলে তারা মনে করেছে তারা যে কোনো কিছু করতে পারে, অ্যান্ড দে স্টার্টেড ডুইং দ্যাট। যাই হোক, দুটো ব্যাখ্যা কি আসলে তিনি চাইছেন, দুটো শুরুতেই বলে দিয়েছি। আয়দা এটা একটা অতি চালাকি কিরকম, যে তিনি এখন একটা হোস্টেজ করতে চাইছেন আমাদেরকে, এই তথ্যটা দিল। সত্যিকার অর্থেই তিনি যদি এখন পদত্যাগ করে বসেন, এটা আমাদের দেশের জন্য ভালো কিছু হবে না, খুবই খারাপ হবে। সো উনি জনাব নাহিদ ইসলামের মাধ্যমে এটা বাজারে ছাড়লেন, ছেড়ে এটা করলেন সো দ্যাট উনি যা যা চান চোখ বন্ধ করে সবাই সবকিছু মেনে নেয়। সরি, ডক্টর ইউনূস ডিজাস্টারাস সিদ্ধান্ত নিয়েছেন একটার পর একটা। উনি দেশটাকে ন্যূনতম আমি সবকিছু মাথায় রেখে বলছি, শেখ হাসিনা দেশটাকে ধ্বংসস্তূপে পরিণত করেছে। কত ধ্বংসস্তূপে পরিণত করেছে এটা ডক্টর ইউনূসের সাথে আমি অ্যাটলিস্ট বেটার জানি। ইয়াস, উনি এখন ভেতরে গিয়ে দেখছেন, এর আগ থেকে প্রতি খুঁটিনাটির খোঁজ খবর রেখেছি। উনি একটা বিশ্ব ব্যক্তিত্ব, খুবই শ্রদ্ধেয় ব্যক্তিত্ব, উনি এইসব খোঁজ খবর দেশের এত রাখেননি। শেখ হাসিনা ওনাকে দাবড়ানো শুরু না করলে তিনি আর খুব বেশি রাখতেন না, আমরা রেখেছি। সো এই শেখ হাসিনার এই ডিস্ট্রাক্টেড বাংলাদেশেও, তার কর্তৃক ডিস্ট্রাক্টেড বাংলাদেশেও এর চেয়ে অনেক ভালো কিছু করার সুযোগ ছিল, কিন্তু হয়নি। তার ব্যর্থতা অথবা তার টিম তিনি ঠিকমতো কন্ট্রোল করতে পারেননি, অথবা তিনি এর পার্ট হয়েছেন। ফলে যে কথাটা বলতে চাইছি যে এই পারফরমেন্স সরিয়ে রাখি, কিন্তু তিনি এখন বলছেন যে তিনি চলে যেতে পারেন, সো দ্যাট উনি যা যা করছেন ওনার সব ভুল সহ ওনাকে উনি অ্যাটলিস্ট যে টাইম ফ্রেমের কথা বলছে সেই পর্যন্ত রাখতে হবে। এভাবে হতে পারে না, কারণ ওনার ভুল আমাদের চরম সংকট তৈরি করছে আমাদের জীবনে, আমাদের রাষ্ট্রীয় নিরাপত্তায়, এবং সত্যিকার অর্থে আমাদের একটা ডেমোক্রেটিক ট্রানজিশনের আগে আমাদের সার্বভৌমত্ব নিয়ে ঝুঁকি আছে, সংকট আছে, প্রশ্ন আছে। সুতরাং ওনাকে ব্ল্যাঙ্কেট চেক দেওয়া যাবে না, কিন্তু এই পদত্যাগের ব্যাপারটা বলে উনি এই ব্ল্যাঙ্ক চেকটা চাইছেন সম্ভবত। এটা অতি চালাকি যদি এটা সত্য হয়ে থাকে। আরেকটা অপশন হচ্ছে তিনি সত্যিই বিরক্ত এবং তিনি সত্যিই চলে যেতে চান, ওনার ভালো লাগছে না তিনি যদি করতে না পারেন। মানে এটা ছেলে খেলা আমরা যদি এই প্রশ্ন করি। আমি এখন অনেক স্মৃতি আসে, দু একটা কথা একটু যোগও করতে চাই, আগে এই ভাষায় বলিনি, আমি আবারও ক্ষমা চেয়ে ভাষাগুলো ব্যবহার করছি, কিন্তু আমি আই ওয়ান্ট টু স্পিক মাই হার্ট, দীর্ঘদিন এটা রেস্ট্রিক্ট করেছি। যারা নুরুল কবিরের সাথে তিনি একটা ইন্টারভিউতে তাকে জিজ্ঞেস করেছিলেন নুরুল কবির যে আপনাদের অনেকের বিরুদ্ধে সমালোচনা আছে, তাদের ব্যাপারে পরিবর্তন বা অন্য কোনো পদক্ষেপ কী নেবেন, তখন তিনি বলছেন ওদের কি সমালোচনা করবো, আমি নিজেই তো শিখছি, আমি নিজেই তো পারি না, আমি নিজেই তো অনেক কিছু পারি না, তার ইনএফিসিয়েন্সির কথা বলছেন। এবং একটা পর্যায়ে তিনি বলছেন আমরা করছি, যেটা লেগে যায়, যেটা লাগবে না, যদি না লাগে আমাদের কপাল খারাপ। উনি আমাদের কপাল খারাপ ব্যাপার শব্দটা ব্যবহার করেছেন। একটা দেশকে নিয়ে একটা মানুষের কত ছেলে খেলার টেন্ডেন্সি এই ভাষ্যগুলো থেকে বোঝা যায়। আমরা তার সরলভাবে এই কথাগুলো বলাকে প্রশংসা করি, কিন্তু তার ভেতরে তো এই জিনিসটা আছে। তো এখনও তো ওনার হঠাৎ করে ইচ্ছা হলো, আমরা ছোটোবেলায় বলতাম না খেলবো না, উনি এখন রিজাইন করে চলে যাবেন, যেহেতু উনি যেটা করতে চেয়েছিলেন পারেননি। আমি কাগজে কলমে ধরে নেই যে ন্যূনতম সংস্কারও যদি না হয়, তার কি এখন চলে যাওয়া দেশের এই টার্ময়েলের টাইমে কোনোভাবে উচিত? একজন ক্যাপ্টেন তার জাহাজ ফেলে চলে যেতে পারেন? আমরা টাইটানিক সিনেমাটা যখন প্রথম দেখি, তখন খুব ছোটোবেলায় দেখা, অনেক খুব ছোটো না, তখন আমরা বুঝতে শিখেছি, তখন এই সিনেমাটা খুব বিখ্যাত। ওই তথ্যটা জানতাম না, তখন ওই সিনেমার সূত্রে আমরা জানতে পেরেছি। সেটা হলো
জাহাজের ক্যাপ্টেন ইজ দ্য লাস্ট পার্সন। জাহাজ যখন ডুবতে থাকে সবাই চলে যাওয়া সম্ভব হলে তিনি যাবেন, সর্বশেষ মানুষ। এবং ওই জাহাজের মধ্যে ক্যাপ্টেনকে সব তদারক করতে দেখি আমরা, ডুবে যেতে দেখি। আর আমাদের এমন একজন ক্যাপ্টেন আছেন, উনি জাহাজকে ঝড়ের মধ্যে ফেলে দিয়ে চলে যেতে চান। ওনার তো পৃথিবী আছে, সারা পৃথিবী বসে আছে ওনাকে রেসপেক্ট করার জন্য। উনি আমাদেরকে উদ্ধার করতে এসেছিলেন, এখন আর ভালো লাগছে না, কারণ উনি যা যা করতে চেয়েছেন, যেভাবে করতে চেয়েছেন সেভাবে উনি পারছেন না বলে চলে যাচ্ছেন। আমি তর্কের খাতিরে ধরে নেই যে তিনি যা যা করতে চেয়েছেন প্রত্যেকটা নিখুঁত কাজ ছিল, প্রত্যেকটা সঠিক কাজ ছিল, আমি এটা মনে করি না, কিন্তু তর্কের খাতিরে ধরে নিলাম। এবং প্রেক্ষাপট এমন তৈরি হয়েছে তিনি অনেক কিছু করতে পারবেন না, তারপরও কি ওনার পদত্যাগ করতে চাওয়া উচিত জাতির এই ধরনের একটা সময়? ওনাকে একটা মাত্র যোগ্যতা, আমি আবারও বলি, 5 তারিখে যদি ফেরত যেতে আমি একটা মাত্র যোগ্যতার জন্য আমি আবারও তাকে চাইবো, সেটা হচ্ছে উনি একটা বিরাট বটবৃক্ষের মতো ছায়া, আমাদের অনেক ঝুঁকি থেকে উনি বাঁচিয়ে দিতে পারেন। যদিও দেশের অভ্যন্তরে আমাদের সলিডারিটি ধরে রাখার ক্ষেত্রে তার শোচনীয় ব্যর্থতা আছে। উনি শেষ মুহূর্তে যে নাহিদ ইসলামকে ডেকে আবার পরস্পরের মধ্যে সংঘাতের বীজ রোপণ করছেন। তিনি যে কারণে বায়াসড, এই কথা বারবার বলতে চাই না, ইকোনমিক টাইমসে তিনি এমন কথা বলেছেন তাতে বোঝা যায় তিনি ওদের শুভাকাঙ্ক্ষী শুধু নন, তাদের প্রতি তার বায়াস আছে। যাই হোক, তিনি যেটা করেছেন, এটা যখন এগুলো করতে যাচ্ছেন ওনার উচিত ছিল সবাইকে ডেকে এগুলো নিয়ে কথা বলা। এবং সবচেয়ে জরুরি কথা যেটা বলছিলাম, কারো কথা কেউ যদি তাকে না শোনেন, তার কোনো কথাও যদি না হয়, দেশটাকে অন্তত নির্বাচন পর্যন্ত একটা জায়গায় নিয়ে নির্বাচন করিয়ে একটা নির্বাচিত সরকারের হাতে দিয়ে যাওয়া। আমরা প্রত্যেকে যখন কোনো কাজ করতে যাই, আমার কাজের পরিকল্পনা সবসময় পূর্ণ হয় না। তো ডক্টর ইউনূসের কি হয়েছে? উনি একটা দল গঠন করে বাংলাদেশের ক্ষমতা নিতে চেয়েছেন না, দল মানে নির্বাচনের মাধ্যমে 11 সময় সারা পাননি তো, হয়নি তো। ওনার মতো এত বিরাট ব্যক্তিত্ব যখন নতুন মাত্র নোবেল পেয়েছেন, অনেকে মনে করেছিল সবাই খুব হুমড়ি খেয়ে পড়বে, পড়েনি তো। তো প্রত্যেকেরই চাওয়া সবসময় পূর্ণ হবে, নট নেসেসারিলি। আমি তা খুব বুঝি, দুঃখ বুঝি, কিন্তু উনি চলে যেতে চান, এটা হতে পারে না যদি মানে আন্তরিকভাবে, যদি কৌশলের অংশ না হয়। এটা আন্তরিকভাবে হলে এটা খুবই খুবই শিশুতোষ কাজ। আমাদের এই টার্মোইলের টাইমে এরকম শিশুতোষ মানসিকতার একজন মানুষকে আমরা চাই না, কোনোভাবেই মনে করি না, কোনোভাবেই চাই না। আমাদের প্রধান উপদেষ্টা এভাবে আমাদের ছেড়ে যাবেন, ছেড়ে যেতে পারেন, তার সব ইচ্ছা যদি অপূর্ণও থাকে। আমরা জানি তার যাওয়ার বহু জায়গা আছে, তার করার অনেক কিছু আছে। আমি আগেও বলেছি, আমি এখনো মনে করি আমাদের এই দায়িত্ব নিয়ে তিনি রাধার আমাদেরকে উদ্ধার করেছেন, তার পাওয়ার কিছু ছিল না, আমাদেরকে উদ্ধার করেছেন, আমরা বিশ্বাস করি। কিন্তু আমাদেরকে ন্যূনতম একটা জায়গায়, সেই জায়গাটা হয়তো তার ডিজায়ার না, সেই জায়গাটা হয়তো অত ভালো না যতটা ভালো হতে পারতো, কিন্তু আমাদেরকে একটা জায়গায় ওনাকে রেখে যেতে হবে। তো ফলে আমি আশা করি অতি চালাকি বা শিশুতোষ কাজ কোনোটাই হবে না। ওনার যেটা এই মুহূর্তে উচিত, যে কাজটা উনি নাহিদ ইসলামকে নিয়ে করলেন, ওনার যদি দুঃখ ক্ষোভ যাই থাকে, উনি আমাদের মানে অনেক রাজনৈতিক নেতারও পিতৃতুল্য, সিনিয়র যারা রাজনৈতিক নেতা আছে অনেকেরই, ওনাকে এই দেশ এভাবেই দেখে, সবাইকে ডাকা, সবার সামনে উনি সরাসরি কথা বলতে পারেন। আমি প্রায় বলি, আমার নিজেরই অভিজ্ঞতা আছে, আমি তার মতো কমিউনিকেটর আমার জীবনে দেখি নাই। এত সহজে, এত চমৎকারভাবে মানুষকে আপন করে নেওয়া, মানুষের সাথে সব কথা বলে ফেলতে পারা, মুহূর্তের মধ্যে অতি পরিচিতর মতো হওয়া। সো উনি কেন এই কমিউনিকেটগুলো করছেন সবার সামনে, সব দলকে ডাকুক। চিন্ময়ের ঘটনার পর যেভাবে ডেকেছিল, ক্লোজড, অনেক প্রতিনিধি না, একজন করে ডাকুক দরকার হয়, টপ। সো একটা ক্লোজ ছোট গ্রুপে উনি কথা বলুন, না কষ্টের কথা বলুন, দুঃখের কথা বলুন, না চাওয়ার কথা বলুন, সবাইকে নিয়ে মিটমাট করানোর কথা বলুন। তিনি নাকি নাহিদকে বলছেন তোমরা ঠিক করো না, এই সময় একজন অভিভাবকের মতো এই কাজটা ওনাকে করতে হবে, নিজে করতে হবে, কাউকে দায়িত্ব দিয়েও না। আমি আবারও বলছি, তার মতো মোটিভেটর, তার মতো কমিউনিকেটর আমি আমার জীবনে দেখি নাই। বাস্তবে আর কোথাও আছে কিনা, আমি বাস্তবে সরাসরি কথা বলছি না, বাইরেও বহু মানুষ আমি দেখেছি, আমি ওনার মতো দেখি নাই। সো হি ইজ দ্য রাইট পারসন টু ডু দ্যাট। উনি তাই করবেন এবং আমাদের ছেড়ে যাবেন না। এই জাহাজ যদি ডোবে, উনি সহ ডুববেন, ওনাকে সহ ডুবতে হবে। তবে আমি বিশ্বাস করি উনি এই জাহাজের ক্যাপ্টেন্সি যদি ধরে রাখেন, ক্যাপ্টেন যদি থেকে যান, জাহাজটা যত সহজে, যত ভালোভাবে গন্তব্যে যেতে পারতো, ওনার অদক্ষতা, ব্যর্থতা বা ওনার টিমটা ঠিক না হওয়ার কারণে সেটা হয়তো হয়ে উঠবে না, কিন্তু আমরা অন্তত মোটামুটি একটা জায়গায় যেতে পারবো। জাহাজটা অন্তত ডুববে না, আমরা টার্মোইলের মধ্যে দিয়ে হয়তো যাবো, কিন্তু জাহাজটা ডুববে না। ডক্টর ইউনূস কোনোভাবেই পদত্যাগ করতে পারেন না, এটা অন্যায় হবে। প্রিয় দেশবাসী, শুরু থেকে শেষ পর্যন্ত যারা এই ভিডিওটি দেখেছেন সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এরকম নিউজ ভিডিও পেতে পছন্দ করেন তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা এখনও এই ভিডিওটি শেয়ার করেননি, এই ভিডিওটি দ্রুত শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। আজকের মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ।